অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার খোদ বাণিজ্যমন্ত্রী, ই-কমার্স বিষয়ক আইন সংস্কারের উদ্যোগ। জয়েন্ট স্টকে ভুয়া কোম্পানি নিবন্ধন করে পিকে হালদার চক্রের 4,000 কোটি টাকা লোপাট, নিবন্ধকের গাফিলতি দেখছে দুদক। কক্সবাজারে মাতার বাড়িতে পর্যটনের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা, সুবিধা নিশ্চিত করতে পারলে বাড়বে বিনিয়োগ। অর্থনীতি সারাদিন আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ই-কমার্স খাতে প্রতারণা ঠেকাতে আইন সংস্কারের আলোচনা চলছে বলেও জানান তিনি। সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত কর্মশালায় কথা জানান মন্ত্রী। এ সময় প্রতিযোগিতা কমিশন জানায়, আইনের দুর্বলতার কারণে অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। করোনায় প্রকাশ্য ব্যবসা বাণিজ্য কার্যক্রম সীমিত হওয়ায় বেড়েছে অনলাইন কেনাকাটায় নির্ভরতা। সমান গতিতে বেড়েছে প্রতারণাও। টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা সহ নানা অভিযোগ রয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। তবে এসব প্রতারণার জন্য ই-ক্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রতিযোগিতা কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থাকে দায়ী করেন অনেকেই। প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন জানান, 2020 সালে কার্যক্রম শুরুর পর এ পর্যন্ত 4টি মামলা নিষ্পত্তি হয়েছে। তবে ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত কিছু দুর্বলতা রয়েছে, তাকে আমরা জরিমানা করতে পারি। এটা কিন্তু দেওয়ানি আদালত, একটা প্রসিডিউর আছে বিভিন্ন। আমরা হুট করে কিন্তু এটা সামারি ট্রায়াল না যে আমি তাৎক্ষণিকভাবে অপরাধ পেলে অন্যান্য আইনের মতো আমি তাকে শাস্তি দেব, বিষয়টা কিন্তু এরকম না। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনলাইনে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন। জানান, কোরবানির যে গরু কেনার জন্য তিনি অনলাইনে টাকা দিয়েছিলেন সে গরু দেয়া হয়নি। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণা ঠেকাতে আইনের 420 ধারার সংস্কার করা হবে বলে জানান তিনি। তবে সরকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না বলেও জানান টিপু মুনশি। 4-5টা বা 10টা বা 20টা কোম্পানির জন্য 30,000 এই সবাইকে আমরা কিন্তু বিপদে ফেলতে চাই। তবে এই ধরনের যেন না হয়, এই জন্য আমাদের অর্থ মন্ত্রণালয়ের সাহায্য দরকার, বাংলাদেশ ব্যাংকের সাহায্য দরকার, আইনি প্রক্রিয়ায় আনতে হবে, ডিজিটাল ল যেটা সেটাকে শক্তিশালী করতে হবে, নতুন আইন করে পদক্ষেপ করতে হবে। মন্ত্রী জানান, গ্রাহকদের টাকা ফেরত দিতে অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে ন্যায্য মূল্যে বিক্রি করা যায় কিনা সে বিষয়ে আলোচনা চলছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডজনখানেক ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে গ্রাহকের 3,500 কোটি টাকা। কিছু মালিক টাকা নিয়ে বিদেশে চলে যাওয়া সহ নানা অভিযোগে 20টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ই-ক্যাব। এরই মধ্যে বাতিল হয়েছে 4টি সদস্য পদ, শিগগিরই বাতিল হবে আরও 6টির। পুরান ঢাকার সাইদুর রহমান পড়াশোনা শেষ করে শুরু করেন ব্যবসা, বিনিয়োগ করেন ইভেলিতে। শুরুতে সব ঠিকঠাক থাকলেও ইভেলিতে ধস নামলে আটকে যায় তার 10 লাখ টাকা। আমার সামান্য টাকা, এই টাকাটা চলে গেলে আমি তো বেকার হয়ে যাব। আমার মতো আরও শত শত হাজার হাজার ছেলে আছে যারা বেকার হয়ে যাবে। দেশে বেকারত্বের হারও কিন্তু বেড়ে যাবে। আর ধামাকায় 10 লাখ টাকা বিনিয়োগ করে এখন পথে বসার দশা রাফি মোল্লার। এমডি আমাদের কাছে বারবার সময় চেয়েছে, আমরা বারবার সময় দিয়েছি, বাট এত সময় তো একজনকে দেওয়া যায় না, আমাদেরও তো দিন শেষে আমাদেরকেও চলতে হয়। শুধু সাইদুর রাফি নন, দিশেহারা অবস্থায় এমন হাজারো গ্রাহক বিনিয়োগকারী। ইভেলি ইওরেন্স কেলেঙ্কারির পর পুরো ই-কমার্স খাতেই এখন বেহাল অবস্থা। আস্থা হারাচ্ছে গ্রাহক, টাকা ফেরত পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নানা দপ্তরের হিসেবে ডজনখানেক ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে আছে কয়েক লাখ গ্রাহকের 3,500 কোটি টাকা। এই টাকা কিভাবে উদ্ধার হবে তা জানেন না কেউ। যদি আদালত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়, ওই সব কোম্পানির এবং কোম্পানির যারা উদ্যোক্তা তাদের সহায় সম্পত্তি বিক্রি করে গ্রাহকরা টাকা ফেরত পেতে পারে। অভিযোগ আছে কিছু প্রতিষ্ঠানের মালিক ক্রেতা সরবরাহকারী টাকা নিয়ে বিদেশ চলে গেছেন। বন্ধ হওয়ার শঙ্কায় আরও কিছু প্রতিষ্ঠান। এ পর্যন্ত 20টি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে ই-ক্যাব। এরই মধ্যে 4টির সদস্যপদ বাতিল করা হয়েছে। এই সপ্তাহেই আরও বাতিল হবে 6টি। আমাদের কাছে মনে হয়েছে তাদের বিজনেস মডেলগুলো অ্যানালাইসিস করে দেখা প্রয়োজন। সেই কোম্পানিগুলোকে মধ্যে থেকে 16টি কোম্পানিকে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।
দেশে ই কমার্সের বাজার ছিল $1.5 বিলিয়ন, চলতি বছরে তা 2 বিলিয়ন আর 2023 সালে দাঁড়ানোর কথা ছিল $3 বিলিয়ন। তবে প্রবল সম্ভাবনাময় এই খাত নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যৌথ মূলধন কোম্পানি ও প্রতিষ্ঠান পরিদপ্তরের গাফিলতির কারণে কাগুজে কোম্পানির মাধ্যমে আর্থিক খাত থেকে 4,300 কোটি টাকা লোপাটের সুযোগ পেয়েছে পিকে হালদার চক্র। এ বিষয়ে দায়ী কর্মকর্তাদের খুঁজছে দুদক। তথ্য প্রমাণ হাতে পেলেই তাদেরকে পিকে হালদার মামলার অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। FAS ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিং থেকে লোপাট হয়েছে 4,300 কোটি টাকা। 20টি কাগজে প্রতিষ্ঠানের নামে এই টাকা আত্মসাৎ করেছে পিকে হালদার চক্র। একদিকে লিজিং কোম্পানিতে নিজেদের লোক নিয়োগ করে ঋণ ছাড় করানো হয়েছে। এছাড়া যেসব প্রতিষ্ঠানের নামে ঋণ ছাড় করা হয়েছে তার কোনো অস্তিত্ব নেই। এইসব প্রতিষ্ঠানের নেই কোনো ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো প্রয়োজনীয় দলিল। এমনকি অনেক প্রতিষ্ঠানের মালিকেরও হদিস নেই। এরপরও এসব প্রতিষ্ঠানকে কিভাবে নিবন্ধন দিয়েছে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, এ নিয়ে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকলে সেটা আপনি দেখতেন, আমি দেখতাম। যেমন একটা ব্যাংক, সোনালী ব্যাংক, হ্যাঁ, সোনালী ব্যাংকের তো এক্সিস্টেন্স আছে, ব্র্যাক ব্যাংক এক্সিস্টেন্স আছে, কিন্তু যেই আর্থিক প্রতিষ্ঠানগুলি পিকে হালদারদের সংশ্লিষ্ট তাদের সাইনবোর্ড আছে, নাম আছে, কিন্তু ওদের ব্যাপারে তো আমরা কিছু এখনো পর্যন্ত বুঝতে পারছি না। কাগুজে প্রতিষ্ঠানের নিবন্ধনে 6 কর্মকর্তার সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। যথাযথ তথ্য প্রমাণ পেলেই তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হবে। সেটা এখন আন্ডার ইনভেস্টিগেশন, সেটা তো ইনভেস্টিগেশন না হওয়ার কিছু বোঝা যাচ্ছে না। এখানে কার কতটুকু লায়াবিলিটি, কার কতটুকু কনভেন্স ছিল, দ্যাট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। পিকে হালদারের 3টি কাগজে প্রতিষ্ঠান শেয়ার বাজারে নিবন্ধিত ছিল। এক্ষেত্রে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছে কিনা তাও খতিয়ে দেখছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে নতুন সদস্য রাষ্ট্র হিসেবে যোগ দিয়েছে বাংলাদেশ। 16 সেপ্টেম্বর ব্যাংকটিতে যোগ দেয় বাংলাদেশ। শনিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 20 আগস্ট বোর্ড অব গভর্নর্সের সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এরপর 16 সেপ্টেম্বর বাংলাদেশ ব্রাজিল সরকারের কাছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশন দাখিল করলে ওই দিন থেকে ব্যাংকে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়। ব্যাংকের প্রেসিডেন্ট মার্কোস স্ট্রোয়া বাংলাদেশের অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান। 2015 সালে গঠিত বহুজাতিক ব্যাংকটিতে ব্রিক্স জোটের বাইরের কোনো দেশের সদস্য পদ লাভের ঘটনা এবারই প্রথম। কক্সবাজার জেলার মহেশখালী মাতারবাড়িতে রয়েছে পর্যটনের বিপুল সম্ভাবনা। ব্যবসায়ীরা বলছেন, সরকারের মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন হলে পর্যটন খাতে নতুন দিগন্তের সূচনা হবে। এছাড়া আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করতে পারলে বিনিয়োগ বাড়বে এ খাতে। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে পর্যটনের উপর গুরুত্ব দেওয়ার তাগিদ পর্যটন খাত সংশ্লিষ্টদের। বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির সাথে সবুজের সমারোহ আর পাহাড়ের বিশালতা, অপূর্ব এই দৃশ্যে চোখ আটকাবে যে কারোরই। বলছি কক্সবাজার জেলার মাতারবাড়ি ও মহেশখালীর কথা। মহেশখালী ও মাতারবাড়িকে ঘিরে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, যার মধ্যে আছে 2400 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র ও 2টি গভীর সমুদ্র বন্দর। এসব মেগা প্রকল্পকে ঘিরে পর্যটন খাত আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন পর্যটনের সাথে জড়িত ব্যবসায়ীরা। ট্যুরিজমে কিন্তু বড় বড় হোটেল, রিসোর্ট এবং আরও যে জিনিসগুলো প্রয়োজন, বুলেট ট্রেন, হ্যাঁ, একটি সচল এয়ারপোর্ট, এইসব ক্ষেত্রে বিদ্যুতের প্রয়োজন অপরিহার্য। তো মাতারবাড়িটা যখন আমাদের কক্সবাজারে হচ্ছে, এটা হলে আমাদের কক্সবাজারে পর্যটন শিল্পে ব্যাপক সাড়া পড়বে। পর্যটন খাত বিশ্লেষকরা বলছেন, পর্যটনকে আকর্ষণীয় করতে আন্তর্জাতিক মানের সুবিধা নিশ্চিত করাতে হবে। এছাড়া অভ্যন্তরীণ চাহিদা মেটাতে কম দামের মধ্যে হোটেল, মোটেল ও রিসোর্ট করা গেলে দ্রুত এর প্রসারতা বাড়বে। বাংলাদেশের বড় একটি সংখ্যক পর্যটক কিন্তু হচ্ছে ব্যাকপ্যাকার। তারা একটু কম দামে ভালো মানের ট্যুরিজম ফ্যাসিলিটিসগুলো চায়। সেই জায়গাগুলোতে যদি হচ্ছে ছোট কম দামের হোটেল মোটেলগুলো থাকে, তাহলেই কিন্তু অভ্যন্তরীণ পর্যটকদের জন্য একটি সুবিধা থাকবে। ক্যাবল কার, বাঙ্গি জাম্প এবং অথবা হচ্ছে যে হট বেলুন, এই জাতীয় ফ্যাসিলিটিসগুলো যদি আমরা এখানে নিশ্চিত করতে পারি, তাহলে আন্তর্জাতিক পর্যটকদের আমরা আকৃষ্ট করতে পারবো।
মহেশখালী মাতারবাড়ির পর্যটনের সাথে স্থানীয়দের সম্পৃক্ত করার পরামর্শ দিচ্ছেন পর্যটন বিশ্লেষকরা। সেজন্য তাদের নিয়ে আসতে হবে প্রশিক্ষণের আওতায়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহেশখালী মাতারবাড়ি, কক্সবাজার। সম্প্রতি পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে গিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনা। চলতি মাসে শুধু কক্সবাজার ও হাওড় অঞ্চলে ঘুরতে গিয়ে অন্তত 10 পর্যটকের মৃত্যু হয়েছে। এতে বহির্বিশ্বে খারাপ প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্যুরিজম বোর্ড বলছে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার পাশাপাশি পর্যটকদেরও দায়িত্বশীল হতে হবে। কোল কিনারাহীন সমুদ্রের কাছে এসে পর্যটকদের আবেগের মাত্রা বেড়ে যায়। অসাধ্যকে জয় করার সাহস কাল হয়ে দাঁড়ায় অনেক ভ্রমণ পিয়াসীর। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে হরহামেশায় ঘটছে মৃত্যুর ঘটনা। চলতি মাসেও কক্সবাজার আর হাওর অঞ্চল মিলিয়ে মৃত্যু হয়েছে 10 পর্যটকের। ফলে পর্যটন কেন্দ্রগুলো অনিরাপদ হয়ে পড়ছে। তাই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ হওয়ার কথা বলছে ট্যুরিজম বোর্ড। টাঙ্গুয়ার হাওরেও আপনার দুর্ঘটনা ঘটেছে, সৈকতে দুর্ঘটনা ঘটেছে, সমুদ্র সৈকতে। এগুলি আসলে ওভার ট্যুরিজমের ফলাফল। এটার একটা ইন্টারন্যাশনাল একটা এর র্যামিফিকেশন আছে, যে এটা মার্কেটে যাবে, ইন্টারন্যাশনাল মিডিয়া এটাকে নিবে এবং আমাদের এই যে সমুদ্র সৈকতটাকে একটা ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকত হিসেবে চিহ্নিত করে ফেলতে পারে। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, পর্যটকের নিরাপত্তার দায়িত্ব সরকারকেই নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে অবকাঠামোগত সব সুবিধা। বিদেশিরা আমাদের এই বাংলাদেশকে অত্যন্ত পছন্দ করেন। নিরাপত্তাটার যেন কোনো রকমের কোনো ঘাটতি না থাকে। হোটেলগুলো অত্যন্ত আধুনিকায়নের ব্যবস্থা করতে হবে এবং রাস্তাঘাটও এখনও বেহাল অবস্থা। নিরাপত্তার তো একেবারেই এখানে কোনো ব্যবস্থাপনা নাই। টুরিস্ট পুলিশেরও এখানে কোনো আমরা দেখতে পাই না। পর্যটন কেন্দ্রগুলোতে মৃত্যুর ঘটনা ঘটলে বিদেশিরা আগ্রহ হারাবে। এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার তাগিদ দিচ্ছেন পর্যটন বিশেষজ্ঞরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর চীনা বাজারে বাংলাদেশি পণ্যের আরও 5 বছর শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকতে পারে। আগামী মাসে জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠক থেকে এই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। শনিবার বাংলাদেশ চীন চেম্বার আয়োজিত এক ওয়েবিনারে কথা জানান বেইজিংয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুবুজ্জামান। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, চীনের প্রধান বাণিজ্য অংশীদার হতে চায় বাংলাদেশ। উদ্ভাবনী নতুন ও প্রযুক্তি পণ্যের সরাসরি বিদেশি বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, পৃথিবীর প্রায় সব দেশে থাকলেও বাংলাদেশে এখনও চায়না টাউন গড়ে ওঠেনি। চায়না টাউনকে কেন্দ্র করে বিভিন্ন দেশে চীনা বিনিয়োগ যায়। এর মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের কাছে প্রযুক্তি হস্তান্তরের সুযোগ তৈরি হয়। হিমাগারে রাখা আলু নিয়ে এবারে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জ ও কুড়িগ্রামের চাষিরা। চাহিদা কমে যাওয়ায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। এছাড়া আলুতে পচন ধরায় পুঁজি হারিয়ে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। সংকট সমাধানে রপ্তানির দাবি জানিয়েছেন তারা। মুন্সিগঞ্জের 67 হিমাগারে মজুদ আছে 5 লাখ মেট্রিক টন আলু, কিন্তু দেখা নেই ক্রেতার। দীর্ঘদিন মজুতের কারণে ধরেছে পচন। খুচরা বাজারে প্রতি কেজি 20 থেকে 25 টাকায় বিক্রি হলেও হিমাগারের দাম 8 থেকে 10 টাকা। এতে পুঁজি হারানোর শঙ্কায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। সমস্ত আলু পচে গেছে, এই আলু নিয়ে আমরা কই যাবো? আমরা অনেক টাকা ঋণ হয়েছি গা, ঋণের বোঝা মাথায় নিয়ে অনেক কান্তাছি। আমরা কিছুই নাই গা, আমরা গেছি গা একদম ধ্বংস হইয়া। সিন্ডিকেটের কারণে এ অবস্থা হলেও ক্ষতিগ্রস্তদের আর্থিক প্রণোদনা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের হানি ঘটে, সেই ক্ষেত্রে সরকারিভাবে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে। কিন্তু যদি কোনো পণ্যের দাম কমে যায়, উৎপাদন বেশি হওয়ার কারণে কিংবা অন্য কোনো যদি দাম কমে যায়, সেই ক্ষেত্রে দামকে পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া, আমাদের কৃষি বিভাগের মাধ্যমে কোনো উদ্যোগ নেওয়া হয় না। কুড়িগ্রামের 4টি হিমাগারে সংরক্ষিত 52,000 মেট্রিক টনের মধ্যে এখনও অবিকৃত বেশিরভাগ আলু। এতে ঋণ বাড়ার সাথে সাথে লোকসানের শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। আলু বিক্রি হচ্ছে না এমন অবস্থা, স্টোরে এখনো প্রচুর আলু আছে। তারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত, তাই এখন এই অবস্থার মধ্যে কেউ আলু বিক্রি করতে চাচ্ছে না।
বর্তমানে প্রতি কেজি আলুতে 6 টাকার বেশি লোকসান হচ্ছে বলে জানিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। 6 টাকা 50 পয়সা ঘাটতি আছে, এই বিষয়ে আমরা আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে অবগত করছি এবং সারা দ্রুত বিষয় উন্নয়ন যাতে করা যায় সেই ব্যবস্থা নেবে। ক্ষতি কমাতে সরকারকে দ্রুত রপ্তানির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। শাকিলা করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিটকয়েন সহ সব ধরনের ভার্চুয়াল মুদ্রার লেনদেন নিষিদ্ধ করেছে চীন। শনিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না এক বিবৃতিতে ঘোষণা দেয়। এতে জানানো হয় এখন থেকে ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার লেনদেন অবৈধ আর্থিক কার্যক্রম বলে বিবেচনা করা হবে। পাশাপাশি এই ধরনের লেনদেনের সাথে জড়িতদের অপরাধী হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছে চীনা কেন্দ্রীয় ব্যাংক। এতে জনগণের সম্পদের নিরাপত্তাও গুরুতর ঝুঁকিতে থাকে বলে সতর্ক করা হয়। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বাজারগুলোর মধ্যে অন্যতম চীন। এই ঘোষণার পরপরই বিটকয়েনের দাম $2000-এরও বেশি কমে যায়। 2019 সালে চীন ভার্চুয়াল মুদ্রা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করলেও বৈদেশিক মুদ্রার মাধ্যমে অনলাইনে লেনদেন অব্যাহত ছিল। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এই সময় ডিএসইতে 61.5% প্রতিষ্ঠানই রয়েছে দর হারানোর তালিকায়, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 95 কোটি টাকার শেয়ার। রোববার লেনদেনের শুরু থেকেই উত্থান পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে 13.45 পয়েন্ট, অবস্থান করছে 7237 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 2257 কোটি 29 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 404 কোটি 86 লাখ টাকা বেশি। হাত বদলে অংশ নেওয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 113টির, কমেছে 230টির, দর অপরিবর্তিত আছে 33টি প্রতিষ্ঠানের শেয়ারের। সবচেয়ে বেশি লেনদেন হওয়া তালিকার আজ প্রথম অবস্থানে রয়েছে ওরিয়েন্ট ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় বেক্সিমকো, তৃতীয় অবস্থানে লাফার্জ হোলসিম। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্কস, দ্বিতীয় তশরিফা ইন্ডাস্ট্রিজ, তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স প্রিপি ওভেন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 19.35 পয়েন্ট, অবস্থান করছে 21,126 পয়েন্টে। লেনদেন হয়েছে 95 কোটি 23 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 85 টাকা 35 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 119 টাকা 12 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 102 টাকা 1 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। সৌদি রিয়ালের দর বেড়েছে, বিনিময় হয়েছে 22 টাকা 87 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 23 টাকা 35 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 285 টাকা 35 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দরও বেড়েছে, বিনিময় হয়েছে 20 টাকা 48 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।